ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্বের প্রথম ভিডিও আমি দিয়েছি। মার্ক্সবাদী তত্ত্বের পার্ট 2 এর ভিডিও আমি আলোচনা করছি। আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে মার্ক্সবাদী তাত্ত্বিক এবং রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা এবং রাশিয়ার প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন ভিআই লেনিন তিনি উপনিবেশবাদ এবং জাতীয়তাবাদ ব্যাখ্যার ক্ষেত্রে 1920 সালে আন্তর্জাতিক সম্মেলনে ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট অর্থাৎ সর্বহারার একনায়কত্ব সম্পর্কে আলোচনা করেন। সর্বহারার একনায়কত্ব হল সর্বহারা শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বহারা শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করবে। এটাই হলো সর্বহারার একনায়কত্ব। এ বিষয়ে লেনিন ব্যাখ্যা দিলেও মার্কস এবং এঙ্গেলস তাদের 1848 সালে লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে শ্রমজীবী শ্রেণীর একনায়কত্বের কথা বলেছেন। শ্রমজীবী শ্রেণী একটি রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতা যেমন দখল করবে, তেমনি সমস্ত দেশের শ্রমিক শ্রেণী স্ব রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা দখল করবে। তাদের একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। এইভাবে বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে শ্রমজীবী শ্রেণীর একনায়কত্ব বা সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। লেনিন যে সর্বহারা একনায়কত্বের কথা বলেছেন, মার্কস এঙ্গেলস যে সর্বহারার একনায়কত্বের কথা বলেছেন বিশ্বব্যাপী, সেখানে তিনি এই সর্বহারার একনায়কত্বের ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখ করেন। নাম্বার 1, বিশ্বব্যাপী সর্বহারাদের সাধারণ স্বার্থ আছে। আজকে ভারতবর্ষের সর্বহারা শ্রেণী, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের যে স্বার্থ, আমেরিকার শ্রমজীবী মানুষ, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যে স্বার্থ, এই উভয় দেশের শ্রমজীবী মানুষের স্বার্থ এক। শুধু এই দুটি দেশে নয়, বিশ্বে যত দেশ আছে প্রত্যেকটা দেশে শ্রমিক শ্রেণী আছে, সর্বহারা শ্রেণী আছে, খেটে খাওয়া মানুষ আছে, মেহনতি দরিদ্র মানুষ আছে, যারা মুষ্টিমেয় ব্যক্তির দ্বারা, মুষ্টিমেয় এলিট প্রভাবশালী শ্রেণীর দ্বারা শোষিত বঞ্চিত। এদের স্বার্থ বিশ্বব্যাপী স্বার্থ আছে। তাই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বহারার
একনায়কত্বের মার্ক্সবাদ অনুযায়ী দ্বিতীয় যে বক্তব্য, সেই দ্বিতীয় বক্তব্য হলো শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কোনো রাষ্ট্রীয় সীমানা থাকে না। অর্থাৎ একটা দেশের শ্রমিক শ্রেণী যে দেশে বাস করছে তাদের স্বার্থ শুধু সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাদের স্বার্থ হলো বিশ্বব্যাপী। বিশ্বে সমস্ত দেশের শ্রমিক শ্রেণী নিজ নিজ দেশের শাসক শোষক শ্রেণীর দ্বারা শোষিত, অত্যাচারিত, লাঞ্ছিত। তাই সমস্ত দেশের লাঞ্ছিত শোষিত সর্বহারা শ্রেণীর স্বার্থ এক, তাদের রাষ্ট্রীয় সীমানা থাকে না, রাষ্ট্রীয় সীমানা থাকবে না। তাই তারা ঐক্যবদ্ধ হবে, তারা তারা সমস্ত দেশের শ্রমজীবী মানুষের স্বার্থের সঙ্গে মেলবন্ধন করবে, সংগঠিত হবে। এক দেশের শ্রমিক আর এক দেশের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করবে না, সমস্ত দেশের শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দেশের শাসক শ্রেণী সম্পদশালী শ্রেণীর বিরুদ্ধে শ্রেণীগতভাবে সংগ্রাম করবে। নাম্বার 3, সর্বহারার একনায়কত্ব সম্পর্কে 3 নাম্বার বিষয় হলো সর্বহারা শ্রেণী তাদের ঐক্যের মাধ্যমে মুক্তি পাবে। মার্কস এঙ্গেলস আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলেছেন যে বিভিন্ন দেশের মধ্যে যে শ্রমজীবী, বিভিন্ন দেশে যে শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু তাদের মধ্যে অনৈক্য থাকবে না, তাদের মধ্যে একতা গড়ে উঠবে। তার কারণ তাদের স্বার্থ একটাই স্বার্থ, সমস্ত দেশের শ্রেণীভিত্তিক ধনতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সম্পদশালী শ্রেণী ক্ষমতায় থাকে বা শাসক শ্রেণী সম্পদশালী শ্রেণীর দ্বারা প্রভাবিত হয় তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য। তাই এক্ষেত্রে সর্বহারা শ্রেণী সমস্ত দেশের রাষ্ট্রীয় সীমানাকে ভেদ করে তারা ঐক্যবদ্ধ হবে। তাই মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন, দুনিয়ার মজদুর এক হও। দুনিয়ার বিশ্বের সমস্ত দেশের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কস এঙ্গেলস তাদের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে। আর এই ঐক্যবদ্ধ হলেই তারা মুক্তি পাবে, তারা শোষণমুক্ত সমাজ নিজ নিজ দেশে কায়েম করতে পারবে। 4 নাম্বার, সর্বহারার একনায়কত্ব তত্ত্বে মার্ক্সবাদ অনুযায়ী বলা হয় একজন ব্যক্তি অপর ব্যক্তিকে শোষণ করবে না, একজন ব্যক্তি অপর ব্যক্তির দ্বারা শোষিত হবে না, লাঞ্ছিত হবে না, অত্যাচারিত হবে না। তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা রাষ্ট্র অপর রাষ্ট্রের দ্বারা শোষিত হবে না, একটা রাষ্ট্র অপর রাষ্ট্রের দ্বারা লাঞ্ছিত হবে না, একটা রাষ্ট্র অপর রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হবে না। পৃথিবীর সমস্ত রাষ্ট্রেই শ্রমজীবী শ্রেণী ক্ষমতায় আছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে যে শোষণ আজকে পুঁজিবাদী রাষ্ট্রগুলিতে আমরা দেখি, যে পুঁজিবাদী রাষ্ট্র অনেক রাষ্ট্রই আছে উন্নত রাষ্ট্র, কিন্তু তাদের মধ্যে একতা নেই, তাদের মধ্যে রাষ্ট্রগত স্বার্থ আলাদা আলাদা। তারা যতই উন্নত রাষ্ট্র হোক না কেন তারা আরও উন্নত করতে চায়, তারা অন্য উন্নত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, উন্নত রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার যেমন করে, তেমনি বিশ্বের দরিদ্র দেশের উপর তারা আধিপত্য বিস্তার করে, অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে, অর্থনৈতিক ক্ষেত্রে অনুন্নত রাষ্ট্রগুলিকে উন্নত রাষ্ট্রগুলো পরনির্ভরশীল করে রাখে, সামরিক দিক থেকে দুর্বল করে রাখে এবং
উন্নত দেশগুলি তাদের অস্ত্র বিক্রি করে এই সব দেশে, প্রযুক্তি বিক্রি করে। এই সমস্ত বিক্রি করার উদ্দেশ্য হলো অনুন্নত দেশকে আরও দুর্বল করে রাখা, আরও পরনির্ভরশীল করে রাখা। আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে যে ডিপেন্ডেন্সি থিওরি, সেখানে দেখা যায় যে উন্নত দেশগুলো শোষণ করেই অনুন্নত বিকাশশীল দেশগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখছে, আবার উন্নয়নশীল দেশগুলি অনুন্নত রাষ্ট্রগুলিকে মানে নিয়ন্ত্রণে রাখছে। অর্থাৎ শোষণ হয় চেন সিস্টেমে। এই শোষণের ব্যাপারটা সর্বহারা শ্রেণীর একনায়কত্ব বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হলে এটা থাকবে না। 2 নাম্বার, মার্ক্সীয় তত্ত্বে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদ অনুযায়ী সাম্রাজ্যবাদের তত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে। সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ হলো একটা দেশ তার সামরিক শক্তি দিয়ে অন্য দেশকে আক্রমণ করে সেই দেশকে দখল নিয়ে সেই দেশটা নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে এবং নিজের প্রশাসন পরিচালনা করে। এটা হলো সাম্রাজ্যবাদ। দ্বিতীয় মহাযুদ্ধের পর সাম্রাজ্যবাদের চরিত্র পরিবর্তন হয়েছে, নয়া সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে পরিষেবা প্রদানের, সেবামূলক কাজে সাহায্য করার নামে, খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য করার নামে এবং সন্ত্রাসবাদ দমনের নামে, মানবাধিকার রক্ষার নামে উন্নত দেশগুলো, শক্তিশালী দেশগুলো তোমার সহযোগিতা করে সামরিক শক্তি দিয়ে অনুন্নত রাষ্ট্রগুলিকে, দুর্বল রাষ্ট্রগুলিকে। কিন্তু সেনা দিয়ে সাহায্য করার পরে যখন সমস্যার সমাধান হয়ে যায়, তখন আর সেনা সেখান থেকে প্রত্যাহার করে না। এইটাই হলো নতুন কৌশলে সাম্রাজ্যবাদ কায়েম করার পদ্ধতি। এখানে মার্ক্সবাদ বলছে যে আজকে এই যে সাম্রাজ্যবাদ, এটা একটা ধনতন্ত্রের বিকাশের একটা চরম পর্যায়। ধনতন্ত্র বিকাশের চরম পর্যায় কেন? যে একটা পুঁজিবাদী দেশ যখন অনেক দ্রব্য উৎপাদন করে, সেই দ্রব্য নিজের দেশে বিক্রি না হলে তখন দ্রব্য বিক্রি করবার জন্য বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করতে চাই, বিভিন্ন দেশের ভূখণ্ডে শিল্প কারখানা গড়ে তুলতে চাইছে এবং দ্রব্য বিক্রি করতে চাইছে, কাঁচামাল সংগ্রহ করতে চাইছে। এইভাবে তাদের ধনতন্ত্রের বিকাশের ফলেই উপনিবেশবাদ সৃষ্টি হচ্ছে। আর এই উপনিবেশবাদকে কেন্দ্র করেই সৃষ্টি হচ্ছে প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা, বাণিজ্যিক প্রতিযোগিতা, তারপরে শেষমেশ পারস্পরিক বিদ্বেষ এবং লাস্টে হচ্ছে সাম্রাজ্যবাদ। আর সাম্রাজ্যবাদের চরম পরিণতি হচ্ছে যুদ্ধ। এইভাবে মার্ক্সবাদ বলেছে যে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের চরম পর্যায়, আর এই সাম্রাজ্যবাদ থেকে যুদ্ধ, আর যুদ্ধ মানেই পুঁজিবাদী দেশগুলির পতন। এইখানে শ্রমজীবী মানুষকে এগিয়ে আসতে হবে। পুঁজিবাদী ব্যবস্থাতে পুঁজিবাদী ব্যবস্থাতে উৎপাদন ব্যবস্থার কেন্দ্রীকরণ হয়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে মুষ্টিমেয় ব্যক্তি। উৎপাদনের উপকরণের হাতিয়ারগুলো মালিক শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয়, মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়। আপামর জনসাধারণ, শ্রমজীবী মানুষ, তারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত হয়। মালিকানা সাধারণ মানুষের কাছে থাকে না। এছাড়া দেশের মূলধন বিশ্বব্যাপী সঞ্চালিত হলেও মূলধন দেশের মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়। মূলধনী মালিকরা মূলধন কারখানাতে, ব্যবসাতে বিনিয়োগ করে খাটিয়ে
তারা বেশি দ্রব্য উৎপাদন করে, বেশি বিক্রি করে, বেশি উদ্বৃত্ত মূল্য শোষণ করে, অতিরিক্ত মুনাফা লাভ করে তারা সেই মুনাফাকে আবার ক্যাপিটালে পরিণত করে এইভাবে তারা ক্যাপিটালের পাহাড় জমিয়ে ফেলছে। তাহলে এইভাবে আমরা দেখছি যে মূলধন কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এটা একটা দেশের মূলধনী মালিকের কাছে সেই দেশের মূলধন কেন্দ্রীভূত হচ্ছে। আজকে পুঁজিবাদী ব্যবস্থা বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে। আজকে পুঁজিবাদী ব্যবস্থা নয়া উদারীকরণকে গ্রহণ করেছে, উৎপাদনের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাচ্ছে। আজকের পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন বেসরকারি উদ্যোগে হচ্ছে, বেসরকারি উদ্যোগকে ব্যক্তি স্বাধীনতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যার ফলে মূলধন একটা দেশের পুঁজিপতির কাছে যেমন জমা হচ্ছে, তেমনি বিশ্বব্যাপী যত মূলধনী মালিক রয়েছে, বিশ্বব্যাপী যত কারখানার মালিক রয়েছে, বিশ্বব্যাপী যত এমএনসি রয়েছে, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন রয়েছে, তাদের হাতে মূলধন কেন্দ্রীভূত হচ্ছে। আর এই মূলধন মালিকরা এখানে পুঁজির একচেটিয়া আধিপত্য বিস্তার করছে। আবার এটা দেখা যায় যে পুঁজির মালিকের মধ্যে তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিযোগিতা, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এইটাও দেখা যাচ্ছে। তাহলে মূলধন আন্তর্জাতিক চরিত্র লাভ করে ঠিকই, কিন্তু এই মূলধন অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে অসম উন্নয়ন ঘটায়। এখানে আমরা দেখব পুঁজিপতিরা যতই মূলধন উৎপাদনে বিনিয়োগ করুক, ব্যবসাতে খাটাক, সেই মূলধন কিন্তু মুষ্টিমেয় মূলধন মালিকদের হাতে চলে যায়। মাঝারি মূলধনের মালিকরা বাজার থেকে উৎখাত হয়ে যায়, ছোট মূলধনের মালিকরা বাজার থেকে উৎখাত হয়ে যায়। তেমনি বিশ্বের বিভিন্ন দেশের মূলধন মালিকদের মধ্যে প্রতিযোগিতা আছে এবং এর ফলেতে প্রত্যেকটা দেশের সরকারকে মূলধন মালিকরা নিয়ন্ত্রণ করে এবং এই সরকার একটা মূলধন মালিকদের পাপেটে বা ক্রিয়নকে পরিণত হচ্ছে, যার ফলে উন্নত দেশগুলো তারা উন্নত মূলধন মালিকের নেতৃত্বে তারা অন্য দেশের উপরে আধিপত্য বিস্তার করছে। তাই বিশ্বে আজকে অসম উন্নয়ন লক্ষ্য করা যায়। মার্ক্সবাদ অনুযায়ী কতগুলি মুষ্টিমেয় রাষ্ট্র হলো কোর স্টেট। সাধারণত 1991 সাল থেকে উত্তরের দেশগুলিকে কোর স্টেট বলা হয়, আর কতগুলি রাষ্ট্র হলো সেমি পেরিফেরি স্টেট, অর্থাৎ অর্ধ উন্নত বা উন্নয়নশীল দেশ। এগুলিকে কোর স্টেটগুলি শোষণ করে, আর বেশিরভাগ দেশ হচ্ছে পেরিফেরি স্টেট, প্রান্তিক দেশ। তাহলে আমরা দেখছি প্রান্তিক দেশগুলো হচ্ছে দরিদ্র দেশ। প্রান্তিক দেশগুলোর উপর উন্নত বা কোর স্টেটগুলি শোষণ করে এবং উন্নয়নশীল দেশগুলিও শোষণ করে। তাই এদের শোষণের বোঝা বেশি, এদের দারিদ্রতা বেশি, এদের মাথাপিছু আয় কম, এদেশে বিনিয়োগ কম, অর্থনীতি পরনির্ভরশীল, উৎপাদন ব্যবস্থা পরনির্ভরশীল, কারিগরি বিদ্যার জন্য উন্নত রাষ্ট্রগুলির উপরে নির্ভর করতে হয়। এই দেশগুলো ঋণের পরিমাণ বেশি, IMF থেকে ঋণ নিতে বাধ্য হয়, বিশ্বব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হয়। তাই আমরা দেখছি যে অসম উন্নয়ন পুঁজিবাদী ব্যবস্থাতে দেখা যায়। কিছু ধনী রাষ্ট্র পৃথিবীতে রাজত্ব করছে, আন্তর্জাতিক ব্যবস্থাকে, আন্তর্জাতিক পলিটিক্সকে, আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করছে। দুর্বল দরিদ্র রাষ্ট্রের সংখ্যা বেশি, প্রায় রাষ্ট্রই হচ্ছে দরিদ্র। এই দরিদ্র দেশের পররাষ্ট্রনীতিকে উন্নত দেশগুলি যে পররাষ্ট্রনীতি তার দ্বারা প্রভাবিত করছে। শিল্পে উন্নত সমাজে শ্রেণী সংগ্রাম থাকবেই। যে দেশ যত ধনী সেই দেশের মুষ্টিমেয় ব্যক্তি ধনী, আর আপামর জনসাধারণ শ্রমিক শ্রেণী যারা
উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, তারা শোষিত বঞ্চিত, তাদের উভয়ের সঙ্গে যে প্রোডাকশান রিলেশন রয়েছে, প্রোডাকশান রিলেশনকে উৎপাদন ব্যবস্থার সঙ্গে, উৎপাদন শক্তির সঙ্গে মালিক শ্রেণী যতই সামঞ্জস্য বিধানের চেষ্টা করুক না কেন, সেই 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 উৎপাদন সম্পর্ক এবং উৎপাদন শক্তির মধ্যে সঙ্গতি থাকবে না। সমাজ বিপ্লব, রাষ্ট্র বিরুদ্ধে, শাসক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক শ্রেণী তারা অনিবার্যভাবে সংগ্রাম করবে। অতীতের সমাজগুলিতে এটাই ঘটেছে। যারা শোষিত বঞ্চিত মানুষ তারা লড়াই করতে বাধ্য হয়েছে, লড়াই ছাড়া তাদের কোনো উপায় ছিল না, এবং সেই লড়াইয়ে তারাই জয়লাভ করেছে। আর যারা শোষক, যারা রাষ্ট্রের কর্ণধার, যারা প্রচলিত বিদ্যমান উৎপাদন ব্যবস্থাকে বজায় রাখতে চেয়েছিল, তারা কিন্তু পরাজিত হয়েছে। তাই ক্যাপিটালিজম যতই উন্নত হোক, তাদের এই মূলধন বিনিয়োগের ফলে বিশ্বব্যাপী যে অসম উন্নয়ন, কিছু রাষ্ট্র কোর স্টেট বা ধনশালী রাষ্ট্র, আর প্রায় রাষ্ট্রই হচ্ছে দরিদ্র রাষ্ট্র, কিছু রাষ্ট্র উন্নয়নমূলক ডেভেলপিং রাষ্ট্র। সুতরাং এই বিভাজনের ফলে শ্রমজীবী মানুষ এই ব্যবস্থার বিরুদ্ধে একদিন সংগ্রাম করবে, তাতে শ্রমজীবী মানুষের জয় অনিবার্যভাবে হবে। নাম্বার 3, মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্বকে সমর্থন করেন। পুঁজিবাদ আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে না। পুঁজিবাদ জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করে না। পুঁজিবাদ উপনিবেশবাদকে সমর্থন করে। পুঁজিবাদ নয়া উপনিবেশবাদকে সমর্থন করে। পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে সমর্থন করে, সাম্রাজ্যবাদ সৃষ্টি করে। পুঁজিবাদ নয়া উপনিবেশবাদ সৃষ্টি করে, পুঁজিবাদ উপনিবেশবাদ সৃষ্টি করে। কিন্তু মার্ক্সবাদ আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে। আত্মনিয়ন্ত্রণের অধিকার কি? আত্মনিয়ন্ত্রণের অধিকার হলো প্রত্যেকটা জাতি মাথা উঁচু করে তাদের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে, নিজেদের সরকার তৈরি করবে। অন্য উপনিবেশিক শক্তি তাদের উপরে কর্তৃত্ব করবে না, তাদের ক্ষমতাকে পদদলিত করবে না, তাদের মর্যাদাকে তাদের মর্যাদা ফিরিয়ে দিতে বাধ্য হবে। তাই প্রতিটা জাতি স্বাধীন রাষ্ট্র গঠন করবে, এটা মার্ক্সবাদ সমর্থন করে। মার্ক্সবাদ আরও বলে যে প্রতিটি রাষ্ট্র শ্রমিক শ্রেণীর রাজনৈতিক কর্তৃত্ব অর্জন করবে। প্রত্যেকটা দেশেই অধিকাংশ মানুষ শ্রমজীবী, তাই সেই শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ লড়াই করে সেই রাষ্ট্রের ক্ষমতা দখল করবে, এবং শ্রমিক শ্রেণী আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা অর্জন করবে এবং রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকবে। বিশ্বে রাষ্ট্রগুলিকে আমরা দমনকারী রাষ্ট্র বলি, শোষণকারী রাষ্ট্র বলি, অত্যাচারী রাষ্ট্র বলি, আর অনেক রাষ্ট্রকে বলি আমরা দমনের বিরুদ্ধে লড়াই করছে এমন রাষ্ট্র। অনেক রাষ্ট্রকে বলি আমরা অবদমিত রাষ্ট্র, অর্থাৎ নির্যাতিত রাষ্ট্র, অবহেলিত রাষ্ট্র। তাদের সার্বভৌমত্ব আজকে বিপন্ন হতে চলেছে। বর্তমানে যে বিশ্বায়ন প্রক্রিয়া, এই বিশ্বায়ন প্রক্রিয়ার কুফলের ফলে অনুন্নত দেশগুলি তাদের অর্থনৈতিক অবস্থা যে স্টেবল অবস্থায় ছিল তার থেকে আরও খারাপ অবস্থায় পৌঁছাচ্ছে। সেখানে পলিটিক্যাল স্টেবিলিটির অভাব দেখা দিচ্ছে, তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে উন্নত দেশগুলি, মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলি এবং IMF, বিশ্বব্যাংক প্রভৃতি ঋণ দানের মধ্য দিয়ে সেই সব দেশের অর্থনৈতিক ক্ষমতাকে কেড়ে নিচ্ছে, রাজনৈতিক ক্ষমতাকে কেড়ে নিচ্ছে, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। অনুন্নত দেশগুলিকে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে অর্থ সাহায্য করছে, ঋণ দিচ্ছে, তার মধ্য দিয়ে শর্ত আরোপ করে সেই দেশের ঋণ গ্রহণকারী রাষ্ট্রের, ঋণ গ্রহীতা রাষ্ট্রের যে
আত্মনির্ভরশীলতা যেটুকু আছে সেটুকু নষ্ট করে দিয়ে পরনির্ভরশীলতাকে বৃদ্ধি করছে। এটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিচ্ছে, আত্মনিয়ন্ত্রণ অধিকারকে কেড়ে নিচ্ছে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে, অর্থনৈতিক দিক থেকে পরনির্ভরশীল করে, শিল্পায়নে তাদের নিজস্ব শিল্পকে ধ্বংস করে আজকে উন্নত দেশগুলির শিল্প মালিকদের মূলধন সে দেশে বিনিয়োগ করার সুযোগ করে দিচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে, এবং বেসরকারীকরণকে গুরুত্ব দিয়ে যে দেশের বেসরকারি কোম্পানি, যে দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশন শক্তিশালী, সেই দেশের আধিপত্য দুর্বল দেশের উপরে কায়েম হচ্ছে। 4, মার্ক্সবাদ আন্তর্জাতিক সহাবস্থানের কথা বলে। আন্তর্জাতিক সহাবস্থান শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সহাবস্থানের কথা বলে, কিন্তু মার্ক্সবাদ মনে করে ধনতন্ত্রবাদ আন্তর্জাতিক সহাবস্থানের নীতিকে পালন করতে পারবে না। ধনতন্ত্র এমন একটা জিনিস, এমনকি বর্তমান যেভাবে সমাজতন্ত্র চলছে, চীনের সঙ্গে যে পঞ্চশীল নীতির ভিত্তিতে একটা শান্তিপূর্ণ চুক্তি হয়েছিল 1954 সালে চীনের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে, সেখানে সহাবস্থান থাকলো কি? চীন সেই চুক্তিকে অমান্য করেছে, পঞ্চশীল নীতিকে অস্বীকার করে, সেটাকে লঙ্ঘন করে 1962 সালে ভারতকে আক্রমণ করেছে। তাই আমরা কথা বলবো যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি পুঁজিবাদে চলে না, ধনতন্ত্রে চলে না, একমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হলে তবেই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি বাস্তবায়িত হবে। ধনতন্ত্র যুদ্ধের জন্ম দেয়, যুদ্ধের একমাত্র উৎস হচ্ছে ধনতন্ত্র, ক্যাপিটালিজম। এখানে শান্তি আসতে পারে না। প্রয়োজনের তাগিদে জাতীয় স্বার্থে তারা শান্তির কথা বলে, মানবতাবাদের কথা বলে, মানবাধিকার রক্ষার কথা বলে, সন্ত্রাসবাদ দমনের কথা বলে। কিন্তু সত্যি সত্যি কি তারা সন্ত্রাসবাদকে দমন করতে চায়? সত্যি সত্যি কি তারা বিশ্বব্যাপী শান্তি বিরাজ করুক এটা চাই? কখনোই চাই না। ধনতন্ত্র নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেই, মূলধন বিনিয়োগ করবে, মূলধন বিনিয়োগের, মূলধন সঞ্চালনের ক্ষেত্রে প্রতিযোগিতা, উৎপাদিত দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে প্রতিযোগিতা, নিজ সংস্কৃতি অপর জাতির উপরে চাপিয়ে দেওয়া, সাংস্কৃতিক ক্ষেত্রে যে আধিপত্য বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা দেশের, সাধারণ দরিদ্র দেশের নিজস্ব সংস্কৃতি শিক্ষাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এইভাবে আমরা দেখব যে সব দিক থেকে যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধের সঙ্গে যুক্ত বিষয়গুলিকে ধনতন্ত্র সৃষ্টি করে। এর বিরুদ্ধে, এই ধনতন্ত্রবাদের বিরুদ্ধে শুধু একটি দেশের নয়, কয়েকটা দেশের নয়, সমস্ত দেশের শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সর্বহারার আন্তর্জাতিকতাবাদকে গুরুত্ব দিতে হবে। সর্বহারার আন্তর্জাতিকতাবাদের স্বার্থে শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি হবে মার্ক্সবাদ অনুযায়ী। সর্বহারার আন্তর্জাতিকতাবাদ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সর্বহারার আন্তর্জাতিকতাবাদকে টিকিয়ে রাখার জন্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে। কিন্তু ধনতন্ত্র কখনোই আন্তর্জাতিক স্তরে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মুখে বললেও কাজে কিন্তু কার্যকরী হবে না, বাস্তবে রূপায়িত হবে না। তাই মার্ক্সবাদ অনুযায়ী ধনতন্ত্র হলো যুদ্ধের একমাত্র উৎস। সুতরাং আজকের আমরা এই 4টি পয়েন্টের ভিত্তিতে আলোচনা করলাম মার্ক্সবাদের উপর। এটা মার্ক্সবাদের দ্বিতীয় পাঠ, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বের, মার্ক্সীয় তত্ত্বের দ্বিতীয় পাঠ। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম।